কসম সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সেদিই টান টান হয়ে ঘুমাইতেছে, কি ব্যাপার। তারপরে সেই এশা রক্ত ওইটা তিন রক্ত 4 রক্ত করবো। আদনান তার স্ত্রী সম্প্রতি মিডিয়া দিয়ে এসে ফেস দ্য পিপুল লাইভ টক শোতে বলেছে জামার স্বামী আবু তো আদনান পরকীয়া প্রেম করে, বিমানবালা ইয়ার হোস্টেল তার পরকীয়া প্রেমে আসক্ত। আপনি নিজেকে আলেমা দাবি করে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে তামাম পৃথিবীতে ভাইরাল করে দিলেন, নিজেকে আলেমা পরিচয় দিচ্ছেন, এটা কখনো আলেমার পরিচয় হতে পারে না। কালকে রাত্রে তালাক একেবারে রেজিস্ট্রি মানে পেপারে সাইন করে পুরো তালাক করা হয়েছে। আর হইলো তুমি হুজুরকে জানাইও যে ওই যে মাঝখানে একটা মিল ছিল, এটার উদ্দেশ্য হইতেছে ওর আমার বলে যে একটা ভিডিও দিতে আমি যা বলছি সব মিথ্যা বলছি, হ্যাঁ ভুল বুঝছি, মিথ্যা বলছি, এগুলো আমার বলার জন্য। প্রশ্ন হলে আমি না হয় বলতামই, কিন্তু বলার পরে ওকে আমার সাথে ভালো ব্যবহার করবো না কি করবো এটা নিশ্চয়তা এগিয়ে দিব। তো ওই যে মেয়েটা, সে এই মেয়েটার ব্যাপারে নিজে স্বীকারোক্তি দিয়েছে, মেয়েটার ব্যাপারে নিজে বলেছে। এখানে সে এখন অস্বীকার করে সে আমাকে বলে নাই, তাকে কসম করে এটা বলতে বলেন। মেয়েটার সাথে যে সে ঘন্টার পর ঘন্টা সেন্টারে বসে কথা বলছে এটা সে আমাকে বলে নাই, এবং সে নিজে আমার কাছে এই এভিডেন্স আছে যে ওই মেয়েটা রাতে কয়টা বাজে বের হয়, এটা এই এভিডেন্স আছে। এবং সে এমন উন্মাদ হয়ে গেছে, এখন সে বলতে চাচ্ছে কি আমি তো অভিযোগটা হচ্ছে তার যে গার্লফ্রেন্ড সম্পর্কে আমি অভিযোগটা এনেছিলাম সেই গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে এবং একটা বেবিও আছে। এটা আমি একটু আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। হাই এ কি হলো, অবশেষে কিন্তু আবু তাহা আদনানের স্ত্রী অর্থাৎ সাবিকুন নাহারের সাথে আবু তাহা আদনানের সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হয়ে গেল, অর্থাৎ তালাক দিয়ে দিলেন কিন্তু অবশেষে। প্রিয় দর্শক, গরম একটা নিউজ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। সবাইকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি না টেনে ধৈর্য ধরে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে মূল ভিডিওগুলো আপনাদের শেয়ার করে নিয়ে আসি। আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রী সম্প্রতি মিডিয়া দিয়ে এসে ফেস দ্য পিপুল লাইভ টক শোতে বলেছে জামার স্বামী আবু তো আদনান পরকীয়া প্রেম করে, বিমানবালা ইয়ার হোস্টেল তার পরকীয়া প্রেমে আসক্ত। আপনি নিজেকে আলেমা দাবি করে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে তামাম পৃথিবীতে ভাইরাল করে দিলেন, নিজেকে আলেমা পরিচয় দিচ্ছেন, এটা কখনো আলেমার পরিচয় হতে পারে না। আপনিও তো একেবারে ফেরেশতা তা নয়, দুই স্বামীকে ছেড়ে রেখে আবু তো আদনানের স্ত্রী হয়েছেন, তার 2টা কন্যা সন্তান আছে, 7 বছরের সংসার। খুব ভালো মেয়েই যদি হতো, 2 মেয়ার স্বামীকে রেখেছে আর এক স্বামীর সংসার করতো। আরে ভাই, অন্যের বিরুদ্ধে লাগলে আল্লাহ তাকে অপমানিত করে। পুরো মিডিয়া তোলপাড় যে একটা হুজুর হয়ে পরকীয়া প্রেম করে, উনি 2 ঘন্টা ধরে কাঁদলো, আবু তো আদনান তাকে পিটাই অত্যাচার করে বলল, কিন্তু তিনি যে পরকীয়া প্রেম করে জিনা করেছে এর কোনো প্রমাণ তিনি দিতে পারে নাই। তার প্রমাণ না দিয়ে তার বউ তার স্বামী তাকে অত্যাচার নির্যাতন করে সেটা বললো। আর আজকে আমরা আলেমেরা কোরআনের আইন চাই দেখে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? ভালো করে বোঝেন, আল্লামা সাঈদীকে রাজাকার বানাইলো, ধর্ষক বানাইলো, আমির হামজাকে জেলেবন্দি করলো, এদের কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, তারা কোরআনের পক্ষে হক কথা বলেছে। আজকে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? এই বাংলাদেশের অত্যন্ত পরিচিত সেলিব্রিটি বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রী সম্প্রতি মিডিয়া দিয়ে এসে ফেস দ্য পিপুল লাইভ টক শোতে বলেছে জামার স্বামী আবু তো আদনান পরকীয়া প্রেম করে, বিমানবালা ইয়ার হোস্টেল তার পরকীয়া প্রেমে আসক্ত। তিনি অভিযোগ করলেন 2 ঘন্টা ধরে, কিন্তু অভিযোগের কোনো প্রমাণ দিতে পারলেন না। পুরো মিডিয়া তোলপাড় যে একটা হুজুর হয়ে পরকীয়া প্রেম করে, উনি 2 ঘন্টা ধরে কাঁদলো, আবু তো আদনান তাকে পিটাই অত্যাচার করে বলল, কিন্তু তিনি যে পরকীয়া প্রেম করে জিনা করেছে এর কোনো প্রমাণ তিনি দিতে পারে নাই। তার প্রমাণ না দিয়ে তার বউ তার স্বামী তাকে অত্যাচার নির্যাতন করে সেটা বললো। বউ এবং স্বামী ঝগড়া হয় না এমন কোন পরিবার পৃথিবীর কি খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন যাবে? আরে স্বয়ং রসুলের সাথেও আয়েশা সিদ্দিকার মাঝে মধ্যে মনোমালিন্য হতো, উমর ফারুক যে সেটা ঝগড়া মীমাংসা করে দিত। সুবহানাল্লাহ বলেন। তার মানে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি, এখানে হাসি দুঃখ কষ্ট থাকবেই। আপনি নিজেকে আলেমা দাবি করে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে তামাম পৃথিবীতে ভাইরাল করে দিলেন, নিজেকে আলেমা পরিচয় দিচ্ছেন, এটা কখনো আলেমার পরিচয় হতে পারে না। স্বামী স্ত্রীর ভেজাল নিজেরা মিটাতে পারতেন। আপনিও তো একেবারে ফেরেশতা তা নয়, 2 স্বামীকে ছেড়ে রেখে আবু তো আদনানের স্ত্রী হয়েছেন, তার 2টা কন্যা সন্তান আছে, 7 বছরের সংসার। খুব ভালো মেয়েই যদি হতো, 2 মেয়ার স্বামীকে রেখেছে আর এক স্বামীর সংসার করতো। আরে ভাই, অন্যের বিরুদ্ধে লাগলে আল্লাহ তাকে অপমানিত করে। তো বিষয় না। তো ওই যে মেয়েটা, সে এই মেয়েটার ব্যাপারে নিজে স্বীকারোক্তি দিয়েছে, মেয়েটার ব্যাপারে নিজে বলেছে। এখানে সে এখন অস্বীকার করে সে আমাকে বলে নাই, তাকে কসম করে এটা বলতে বলেন। মেয়েটার সাথে যে সে ঘন্টার পর ঘন্টা সেন্টারে বসে কথা বলছে এটা সে আমাকে বলে নাই, এবং সে নিজে আমার কাছে এই এভিডেন্স আছে যে ওই মেয়েটা রাতে কয়টা বাজে বের হয়, এটা এই এভিডেন্স আছে। এবং সে এমন উন্মাদ হয়ে গেছে, এখন সে বলতে চাচ্ছে কি আমার আনিত অভিযোগটা হচ্ছে তার যে গার্লফ্রেন্ড সম্পর্কে আমি অভিযোগটা এনেছিলাম সেই গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে এবং একটা বেবিও আছে। এটা আমি একটু আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে তার স্কুল লাইফের প্রেম, যার বিয়ে হয়েছে এবং বেবি আসছে। আর যে মেয়েটার সাথে ব্যাপারে এখন কথা উঠেছে এয়ার হোস্টেস, এটা হচ্ছে তার কলেজ লাইফের ফ্রেন্ড, যার মাঝখানে নাকি কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল এবং সে প্রতারিত হয়েছে এবং ফাইনালি তারপরে এই মেয়েটার সাথে মানে সে এঙ্গেজ হয়েছে। এই মেয়েটা এখন তার সাথে এঙ্গেজ হয়েছে। এয়ার হোস্টেসের কি কোনো বিয়ে হয়নি আগে? মেবি হয় নাই। তারা তো এমন একটা সমাজে বসবাস করে, জেনারেলের এমন একটা স্তরে যে তারা হয়তো বিয়ে বহির্ভূত নিয়ে চলতে পারে, তাদের বিয়ে প্রয়োজন হয়তো হয় নাই।
এটা সে আচ্ছা। নিজে বলছে যে দুইটা ছেলের সাথে এরকম আরো কয়েকজন ছেলের সাথে তার অ্যাটাচ ছিল, সে এখন কিন্তু broken। সেন্টারে রাত পর্যন্ত থাকে, তো তার তো সেন্টারে রাত পর্যন্ত থাকার কোনো কারণও থাকতে পারে, তার এডুকেশনাল কোনো আহ, না, সে নিজে বলছে আমাকে, আমার তো ওটা কি কারণ একা একাই সেন্টার কি একা একাই শুধুমাত্র ওই মেয়ের সাথেই, ওই মেয়ে এত রাত পর্যন্ত থাকে নাকি অন্যান্য ওই স্টুডেন্টস? প্রতিদিন তো না, ওই একদিনের এভিডেন্স আমি জানি যে সে ওই দিন রাতে 11টা পর্যন্ত তার সাথে ছিল। এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি রাতের 2টা 3টা অবধি, কখনো কখনো যে থাকছে। লাস্ট আমার এখানে যখন ছিল তখন প্রায় 10 দিনের মধ্যে একদিন 2 দিন পর পরই, এবং সে এসে নিজেই ওটা আমার কাছে আবার স্বীকার করে। সে আমাকে প্রমাণটা আপনার কাছে প্রমাণ আছে? কি ধরনের প্রমাণ, কেউ বলেছে নাকি আপনার কাছে একদম পুরোপুরি সিসি ক্যামেরার ভিডিও আছে? কি জাতীয় প্রমাণ আছে আপনার কাছে, বিশ্বাসযোগ্য মানে প্রমাণ? ওই মেয়েটা যে রাতে কয়টা বাজে বের হয়েছে, ওদের সিসিটিভি ফুটেজের মধ্যে টাইমটা উঠে আছে না, টাইমটা তো দেখা যাচ্ছে। এটা কয়টা বাজে এমনিতে থাকার কথা কয়টা পর্যন্ত? সে তো এখানে স্টুডেন্ট, অফিস এখানে স্টুডেন্ট, এখানে আসে তো সে না, সেই স্টুডেন্ট না, সেই স্টুডেন্ট না। ওই দিনের জন্য তাকে স্টুডেন্ট সাজানো হয়েছে। এবং হয়তো বা আমি যদি এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করতাম, এত দূর না আসতো, রেগুলার সে এখন আদনান সাহেব এখন মানে কখনো সে ক্লাস করে না, তাকে খুঁজে পাওয়া যায় না, সে যায় না টাইম। কিন্তু ওই দিন তার কি আগ্রহ, কি খুশি, মানে এখন থেকে সে ক্লাস করবে, এসে ওই দিন আমাকে বলতেছে এখন থেকে সে সিরাত ক্লাস করবে, এত ভালো ক্লাস হয় ইত্যাদি। তো রিজন তো আমার সামনে আস্তে আস্তে তারপর সব পরিষ্কারই, যে হয়তো এই বিষয়টা তারপরে সে এভাবে ক্লাস করতো। এবং ওই মেয়েটা তাকে অফার করতে, তাকে 2-3 বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে, এভাবে প্রেম করবে, আরো একদম সহজ ভাষায়, মানে এভাবে সে তার সাথে ফিলিংস আদান প্রদান করবে। কিন্তু সে একটু টাইম চায়, সে একটু টাইম চায়। আদনান সাহেব নিজে বলছে, সে নাকি তাকে ফোন দিয়ে বলছে যে আমাকে মানে তারা ড্রাইভে যাবে, বাইক ড্রাইভ যাওয়া হয়। ওই মেয়েটা নাকি তাকে এটা প্রশ্ন করছে, বাইক ড্রাইভ যাওয়া হয়। দেন আদনান সাহেব আবার প্রশ্ন উত্তর দিচ্ছে যে আমি তো এখন আর বাইক ড্রাইভ করি না, আমার এখন কার আছে, মানে কারে তারা ড্রাইভে যাবে। চিন্তা করছেন তো? মানে তাদের মানে সে আর কি আদনান সাহেবের সাথে এভাবে মানে প্ল্যান গোছাচ্ছে। এবং সে নাকি জিজ্ঞেস করছে আমার তো যেহেতু এখন ওয়াইফ আছে, বেবি আছে, এতগুলো আমরা কিভাবে এভাবে সম্পর্কটা সামনে কন্টিনিউ করবো, বা আমরা কিভাবে একসাথে চলবো, এগুলো আমি তার সাথে ওই যে বললাম না যে আচ্ছা ঠিক আছে যা। যখন সে আমাকে ব্ল্যাকমেইল করে এবং ওই যে খুব ফায়ার হয়ে যায়, এবং আমি তো তখন বললাম যে আচ্ছা যা ইচ্ছা করো। কিন্তু আমি বুঝতেছি যে আমার হার্ট, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমি পারবো না। তোমরা কিভাবে গোছাইছো বলো তো, কিভাবে চলবা, কিভাবে থাকবা? তখন সে বলে যে ওই মেয়েটার সাথে কথা হয়েছে, যে সে 2-3 বছর টাইম চায়, সে একটু বুঝবে। এবং কখনো তার ওই এই মেয়ের সামনে, সে যখন ওয়াইফ হবে তার সামনে কখনো আমাকে বেবিদেরকে কখনো শো করা যাবে না, এটা তার ডিমান্ড, এটা তার রিকোয়ারমেন্ট তার কাছে, এই সম্পর্কের কাছে। এবং মানে তো তুমি এভাবে মানে চিন্তা করছেন, তাহলে তারপরেও তারা কিভাবে বলে যে এটা সেই মেয়ে না? কসম করে কিভাবে বললাম না যে এক কথা যে সে উন্মাদ হয়ে গেছে, সে নিজে আমাকে কনফার্ম করছে এটাই সেই মেয়ে, আচ্ছা, সে নিজে কনফার্ম করছে। এটা তো কলেজের, আপনি যাবেন যে ওয়্যার স্টেজ। আরেকটা কথা বললেন, স্কুলের বন্ধু, যেটা একটা কলেজের, এটা হলো জামিনারও কলেজের। ওটার জন্য সে 5-7 দিন না খেয়েছিল, ওই মেয়েটা তার স্কুলের লাইফে। জন্য হ্যাঁ, 5-7 দিন সে না খেয়েছিল, সে নিজে এগুলো সব কিছু স্কুলের খবর কি? বর্ণনা দিয়েছে। তার নাকি বিয়ে হয়ে গেছে, ব্যাধি হয়ে গেছে। এখন সে বলতে চায় যে আমি যার অভিযোগ এনেছি, জারিন জেবিন নামে, সে ওই মেয়েটা যার বিয়ে হয়ে গেছে। মানে কি দিয়ে শাক দিয়ে মাছ ঢাকবে, কি দিয়ে কি করবে, সে এক কথায় উন্মাদ হয়ে গেছে। আল্লাহর কসম সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সে দিয়ে টান টান হয়ে ঘুমাইতেছে, কি ব্যাপার? তারপরে সেই এশার রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো, কোনোদিন আবার ফজরের রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো। সারা দিন কুমিরের মতো ঘুমাইবো, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো। আমি আমার মেয়ের সাথে কেউ করবো, অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। বুঝছেন, তার অনেক নারী লিপসু, তার চোখের হেফাজত নাই। সে অনেক, আমি বইলে শেষ করতে পারবো না। আমি অনেক অপেক্ষা করছিলাম যে দেখি আলেমদের সমাজে থেকে যদি তার ইসলাম হয়। কিন্তু সে অহংকারী, যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি, এটা আমি অন্যায় করছি, কিংবা এটা আমার গুনাহ হয়েছে, সে তওবা করে ফিরে আসে। কিন্তু সে যা করে, সে মনে করে এটাই ঠিক। সে তো আলেম না, ভালোভাবে কথা বলতে পারে, এইটুকুই সে চালান বানায় নিছে। কিন্তু সে আলেম না, সে জানে না যে নামাজ না পড়লে কি হয়, নামাজ আমার মন গড়া মত চললে কি হয়, আমার মনের স্বাধীনতা ভাবে চললে কি হয়। হানিফ ভাই গতকালকে রাত্রে তালাক একেবারে রেজিস্ট্রি মানে পেপারে সাইন করে পুরো তালাক করা হয়েছে। আর হইলো তুমি হুজুরকে জানাইও যে ওই যে মাঝখানে একটা মিল ছিল, এটার উদ্দেশ্য হইতেছে ওর আমার বলে যে একটা ভিডিও দিতে, আমি যা বলছি সব মিথ্যা বলছি, ভুল বুঝছি, মিথ্যা বলছি, এগুলো আমার বলার জন্য। প্রশ্ন হলে আমি না হয় বলতামই, কিন্তু বলার পরে ওকে আমার সাথে ভালো ব্যবহার করবো না কি করবো এটা নিশ্চয়তা এগিয়ে দিব, ওই কথায় আবার আসে না, বুঝছো? তো আমি বলি নাই, এই জন্য আর দেরি করে নাই, যে কালকে রাত্রে হুজুরগড় সামনে ওখানে মার্কা জুত দেওয়ায় তালাক হয়ে গেছে। শুধু মাইকের সামনে সুন্দর আখলাক, এটা কিন্তু আখলাকের বহিঃপ্রকাশ না। যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। আল্লাহর কসম সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সে দিয়ে টান টান হয়ে ঘুমাইতেছে, কি ব্যাপার? তারপরে সেই এশার রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো, কোনোদিন আবার ফজরের রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো।
সারা দিন কুমিরের মতো ঘুমাইবো, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো, আর আমার মেয়ের সাথে খেউ খেউ কেউ কেউ করবো, অমুকরে ভালোবাসি তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। বুঝছেন, তার অনেক নারী লিপ্স, তার চোখের হেফাজত নাই। সে অনেক, আমি বইলে শেষ করতে পারবো না। আমি অনেক অনেক অপেক্ষা করছিলাম যে দেখি আলেমদের সমাজে থেকে যদি তার ইসলাম হয়, কিন্তু সে অহংকারী, যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি, এটা আমি অন্যায় করছি, কিংবা এটা আমার গুনাহ হয়েছে, সে তওবা করে ফিরে আসে। কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক। সে তো আলেম না, ভালোভাবে কথা বলতে পারে, এইটুকুই সে চালান বানায় দিছে, কিন্তু সে আলেম না। সে জানে না যে নামাজ না পড়লে কি হয়, নামাজ আমার মন করা মত চললে কি হয়, আমার মনের স্বাধীনতা ভাবে চললে কি হয়। তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরো 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, উনি মাহফিলে ছিল, গভীর রাত করে মাহফিলে গিয়েছে। আমি নিজে মাহফিলে ছিলাম, 3 জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি, তাকে পাইনি। গভীর রাতে মাহফিলে গিয়েছে, কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না। অসংখ্য মাহফিলে এই জাতীয় ঘটনা ঘটেছে। যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি, আপনি কথা না বলেন, অনেকে মনে করবেন যে একজন আলেম, তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে। কাপাসিয়াতে আমি সেখানে 5 বার মাহফিলে গিয়েছি। সে এলাকার মানুষ আমাকে বলেছে যে ইচ্ছে মতো এসে, সময় গময় নাই, এসে জুমার নামাজ পড়াতো। পুরো জাতির কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমরা যাদের কথা শুনে নিজেদের মধ্যে আমরা পরিবর্তন আনি, এমন ব্যক্তিবর্গের পদস্খলনে অনেক সময় আমরা জাতিগতভাবে প্রশ্নবিদ্ধ হই যে তাহলে আমরা শুনবো কার কাছ থেকে। আমরা দেখেছি যে আবু তহা আদনানকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে, এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি। জনাব আবু তহা আদনান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন, যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন, দাঈ ইলাল্লাহ। যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় পড়ুয়া, কোনো আলেম নন। আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে, এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে ওঠা কোনো আলেম না। জেনারেল থেকে আসা, হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া, এবং চমকপ্রদ আখিরুজ্জামান, শেষ জামানার গল্প, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কথাগুলো আমরাও আমাদের অসংখ্য আলোচনায় আখিরুজ্জামান নিয়ে কথা বলি, এই কথাগুলোকে তিনি অত্যন্ত সুন্দর উপস্থাপনায় জাতির সামনে পেশ করেছে। জাতি ওনার কথাগুলো গ্রহণ করে নিয়ে অনেক যুবকের পরিবর্তন হয়েছে। পারিবারিক কেমন একটা স্ট্র্যাটেজি এখন দেখা দিয়েছে। ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে, আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই, কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলাইহির একজন মেয়ে। মাওলানা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা একজন আলেম ছিলেন, যার 36টা প্রতিষ্ঠান রয়েছে। এবং আমি কাপাসিয়াতে ওনাদের বাড়ির মাহফিলে 5 বার আমি গিয়েছি। আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই, জনাব আবু তহা আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম, মাদ্রাসার খিদমতে আছেন, মসজিদের খতিব হিসাবে আছেন, সবাই ইলমের সাথে লেগে আছে। এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে, যার আগে একটা ডিভোর্স ছিল, সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয়। এরকম একটা মেয়েকে যদি আপনি আশ্রয় দেন, নবীজির হাদিস অনুযায়ী আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এটি আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান সওয়াব, যে আপনি এমন একজন অসহায়কে জায়গা দিবেন যে বিধবা, যার আগে বিবাহ ছিল। তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন। বিয়ে পরবর্তী সময়ে এক পক্ষের কথা শুনে, এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না, সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না। তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি, তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি, আবু তহা আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায়। এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত 11টার সময় সে মাহফিলে গিয়েছে, 11:29 মাহফিলে গিয়েছে, যেখানে আমি নিজে বক্তা ছিলাম। এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি, উচ্চবাচ্য হওয়া, এগুলো সব হয়েছে। আমরা এই অঙ্গনে আজকে 11টা বছর ধরে কথা বলি, কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি, আমরা তাদের কাছ থেকে কথা নিব। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি তাদের কাছ থেকে কথা নিবেন যাদের চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন আছে, তাদের কাছ থেকে কথা নিবে। আমরা অনেক সময় যেটা করি, বাহ্যিক মানুষের পরিবর্তন দেখে অনেক সময় তার কথাগুলোকে আমরা অমূল্য মনে করি। হতে পারে তার কথায় মানুষ হেদায়েত হবে, কিন্তু পারিবারিকভাবে একটা মানুষ যদি আখলাকি না হয়, যদি পারিবারিকভাবে খয়রুকুম লি আহলি, পরিবারের কাছে যদি আপনি সেরা হতে না পারেন, তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে, প্রতিদিন আঘাত করতো, মারতো, খারাপ ব্যবহার করতো। তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন, প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন, হয় তাকে আমার কাছে ফিরায় দেন, না হলে আমাকে তার কাছে নিয়ে যান। এই বিষয়টি বাংলাদেশের জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল। এমন কথা স্বাভাবিকভাবে কোনো আলেমের স্ত্রী এতটা সাহস নিয়ে বলতে পারে নাই। তো আমি নিজের চোখে দেখেছি আবু তহা আদনান সাহেব এই স্ত্রীর প্রশংসা অনেক মাহফিলে করছেন, যেটা খোলামেলা এরকম প্রশংসা সচরাচর আলেমরা করতে এটা গায়রত মনে করে, আত্মমর্যাদায় লাগে, এরকম মনে করে নিজের স্ত্রীর কথা, ঘরের কথা তেমন আলোচনায় আনে না। প্রিয় দর্শক, ভিডিওটি দেখলেন, জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ প্রিয় দর্শক,
আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।